যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা দেওয়ানি কার্যবিধি 1908-এর 11 নম্বর আদেশ সম্পর্কে আলোচনা করব। অর্ডার 11। এই আদেশটির নাম হচ্ছে ডিসকভার অ্যান্ড ইন্সপেকশন বা আবিষ্কার ও পরিদর্শন। আবিষ্কার ও পরিদর্শন এই আদেশটি আইনের ছাত্র হিসেবে আমি যখন প্রথম পড়ি বা বোঝার চেষ্টা করি, আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হয়েছিল আবিষ্কার এবং পরিদর্শন মোকদ্দমার সাথে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে, মানে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। কাজেই আমি মনে করি আমার মতো হয়তো আরও অনেকেরই এরকম অনুভূতি হতে পারে, ভিন্নও হতে পারে। তবে আমার কাছে বিষয়টি একটু সমস্যা মনে হয়েছিল। এর মূল কারণটা হচ্ছে, এখন আমি যখন প্র্যাকটিস করছি বা আইন চর্চা করছি, তখন এই ব্যাপারটা অনুভব করতে পারছি যে তখন মানে ওই সময়ে আমার কাছে এই বিষয়টি ঠিক কিছুটা দুর্বোধ্য মনে হয়েছিল, কারণ এটা এই চর্চার সাথে সরাসরি সম্পর্কিত। মানে যতটা না পড়াশোনা বা বোঝার সাথে সম্পর্কিত, তার চেয়ে বেশি প্রয়োগের সাথে সম্পর্কিত। আর যখন আমি একজন আইনের ছাত্র হিসেবে আইন চর্চার সাথে সম্পৃক্ত ছিলাম না, তখন বিষয়টি আমার জন্য বোঝা কিছুটা দুষ্কর হয়েছিল। বিশেষত যারা শিক্ষানবিশ হিসেবে আদালতে যাতায়াত করেন, তাদের জন্য ব্যাপারটা কিছুটা সহজ মনে হবে। তো যাই হোক, মূল বিষয়বস্তুর মধ্যে আসি। ব্যাপারটা হচ্ছে, যখন একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের হয়, তখন যে পক্ষ আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করেন, সেই পক্ষ তার আবেদনের প্রেক্ষিতে বা তিনি যে প্রতিকার পেতে চান, সেই প্রতিকারের সাথে সম্পৃক্ত বিভিন্ন দলিলাদি বা বিভিন্ন বিষয়ে তার আর্জিতে ব্যাখ্যা করে থাকেন। অনুরূপভাবে যখন কোনো পক্ষ কোনো আর্জির বক্তব্যের প্রেক্ষিতে লিখিত জবাব দাখিল করেন, তখন সেই পক্ষ তার যে বক্তব্য আছে সেটার সমর্থনে বিভিন্ন দলিলাদি বা বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবরণে আলোকপাত করে থাকেন। তো এক পক্ষের এই যে বক্তব্য, সেই বক্তব্যের ভেতরে অন্য পক্ষের জন্য জানার কিছু বিষয়ের প্রশ্ন উত্থাপিত হতে পারে। আমি উদাহরণস্বরূপ যদি বলি, যেমন ধরেন একটি বাটোয়ারা মোকদ্দমায় যখন প্লেইন্টিফ বা বাদী কিংবা বাদীগণ প্লেইন্ট দাখিল করে মোকদ্দমা দায়ের করলেন, তখন বিবাদী পক্ষ বললেন যে বাদী পক্ষের এই মোকদ্দমাটা পক্ষদোষে দুষ্ট আছে। এরকমভাবে একটা কথা বললেন যে উপযুক্ত ব্যক্তিবর্গকে যথাযথভাবে পক্ষ করা হয়নি। তখন সেটা উনি লিখিত জবাবে জানালেন। তখন বাদী পক্ষ যখন ওই লিখিত জবাবটা পেলেন, হাতে দেখলেন, তখন তার কাছে মনে এই প্রশ্ন জাগতে পারে যে না, যতদূর জানি আমি সকলকেই পক্ষ করেছি। তথাপি বিবাদী পক্ষ এটা পক্ষদোষে দুষ্ট বলেছেন। কেন বলেছেন, ঠিক কোথায় পক্ষদোষে দুষ্ট, সেটা আমার জানা প্রয়োজন। তখন বাদী পক্ষ কী করতে পারেন, একটা প্রশ্নমালা তৈরি করে বা এইটাকে একটা প্রশ্ন হিসেবে লিখিতভাবে আদালতের কাছে বলতে পারেন যে আমি বিবাদী পক্ষের কাছ থেকে জানতে চাচ্ছি ঠিক কোন জায়গাটায় আমি যথাযথ পক্ষকে পক্ষ করিনি বা ভুল পক্ষকে পক্ষভুক্ত করেছি। এই যে একটা জানার ব্যাপার, এটাই হচ্ছে একটা প্রশ্ন। এখন এটা আসলে আইন চর্চার সাথে আদালতে যাতায়াত না থাকলে এটা বোঝাটা একটু কঠিন। তো এই বিধিটি হচ্ছে, এই আদেশটি হচ্ছে, এই আদেশে 23টি বিধি আছে, কিন্তু মূলত এই সকল বিধির বক্তব্য বা এই সকল বিধিতে যে কথাটা বোঝানো হয়েছে, যে নিয়মকানুনগুলো প্রতিস্থাপন করা হয়েছে, সেগুলো হচ্ছে এই প্রশ্ন এবং উত্তর প্রদান সম্পর্কিত। প্রথমেই বলা হচ্ছে এক বিধিতে বা এক নিয়মে যে যখন এই প্রশ্নের জানার প্রয়োজন হয়, তখন ইস্যু গঠনের বা ফ্রেম অফ ইস্যু, যেটা ইস্যু গঠনের
10 দিনের মধ্যে প্রশ্নমালা দাখিল করতে হবে, বা এরকম বিভিন্ন পর্যায়ে সময়ের বিধান দেয়া আছে। এবং আমরা দেখব এই আদেশটিতে বিভিন্ন জায়গায় এই পরিশিষ্ট গতে যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোর কথা বলা আছে, ফর্ম 2, ফর্ম 3, ফর্ম 5, ফর্ম 7, অর্থাৎ কোন প্রশ্নের ক্ষেত্রে বা কোন উত্তরের ক্ষেত্রে কোন ফর্ম অনুসরণ করতে হবে এইসব বিধিবিধান আছে। যেহেতু এটা একেবারেই প্রায়োগিক ক্ষেত্রের সাথে সম্পৃক্ত, সেহেতু প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এই আলোচনায় উল্লেখ করছি না। কেননা আমার কাছে মনে হচ্ছে যে এই আদেশে মূলত কোন বিষয়গুলো আছে সেটা জানাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর যখন সেটা একজন আইনের শিক্ষার্থী হিসেবে আমার মেমোরিতে থাকবে, তখন আমি আমার সমস্যা যখন সামনে আসবে আমি ওই ব্যাপারটা জেনে নিতে পারবো। তাছাড়া এই আদেশটি থেকে মানে বিধি ধরে প্রশ্ন সাধারণত একটু কমই আসে, ফলে টু দ্য পয়েন্টে কোন বিধিতে কোন বিষয়টি বলা আছে এটা জানা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা জানা গুরুত্বপূর্ণ যে এই আদেশের বিধিগুলোতে কি কি বিষয় আছে। তাহলে কি বিষয়গুলো আছে এরকম প্রশ্ন করা, কী জন্যে প্রশ্ন করা, ওই কোনো একটা বিষয় আমি জানতে চাই সেটার জন্যে। আবার উত্তর প্রদান, তখন ওই যে পক্ষ প্রশ্ন করবে সেটা বিবাদীয় প্রশ্ন করতে পারে, বাদীয় প্রশ্ন করতে পারে, অপর পক্ষ সেটার উত্তর দিবে। প্রশ্নটা করার নিয়মটা হচ্ছে একটা প্রশ্নমালা দাখিল করবে আদালতে অনুমতি চেয়ে, আদালতে অনুমতিও চাইবে, পাশাপাশি প্রশ্নমালাটাও দাখিল করবেন সেই আবেদনপত্রের সাথে যে আমি এই প্রশ্নগুলো জানতে চাই উত্তর। তখন আদালত যদি মনে করেন যে হ্যাঁ সবগুলোর উত্তর দেয়া প্রয়োজন, তখন আদালত সেগুলো যে পক্ষের প্রতি প্রশ্ন উত্থাপন করা হয়েছে সেই পক্ষের বরাবরে জারি করবেন। অথবা আদালত যদি মনে করেন যে না এই প্রশ্নগুলো অপ্রয়োজনীয় বা বিষয়ের সাথে প্রাসঙ্গিক নয়, সেগুলো আদালত কেটে দিতে পারেন এবং যেগুলো প্রযোজ্য সেগুলো জারি করতে পারেন। সাধারণত প্র্যাকটিসটা হচ্ছে যে খুব বেশি গুরুতর না হলে যখন প্রশ্নমালার জন্যে আবেদন করা হয় সেটার একটা কপি অপর পক্ষকে দিয়ে বা অপর পক্ষের আইনজীবীকে সিন করিয়ে, যেটা মানে দেখিলাম উনি দেখেছেন এরকম একটা স্বাক্ষর নিয়ে সেটা আদালতে দাখিল করা হয়। কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে আদালতের কাছে অনুমতি চাইতে হয়, সাথে প্রশ্নমালাটা দিতে হয়, আদালত তখন সেটা সার্ভ করেন। আরেকটা বিষয় হচ্ছে যে বলা হয় যে এই ধরনের প্রশ্নমালা এক ফর্দে মানে এক প্রস্থ প্রশ্নমালা সাধারণত দিতে হয়, এক ফর্দ না এক প্রস্থ প্রশ্নমালা। এবং প্রশ্নমালায় যদি একাধিক ব্যক্তির কাছে উত্তর জানতে চাওয়া হয় তাহলে প্রতিটা প্রশ্নের পাশে বলে দিতে হয় বা পাদটিকায় বলে দিতে হয় কোন প্রশ্নের উত্তর কোন বাদীর কাছ থেকে বা কোন বিবাদীর কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এরকম মানে এই ব্যাপারটা এইভাবে বললে অতটা অনুভব করা যাবে না যতটা যখন একজন আইনজীবী বাস্তবিক ক্ষেত্রে ফিল করবেন, সেটা এখন বলে বোঝানো যাবে না। বাস্তবিক ক্ষেত্রে আসলে দেখবেন আপনি মামলা পরিচালনা করছেন, হঠাৎ করে একটা বিষয় আসছে যে না এই ব্যাপারটা তো জানা দরকার, কার কাছ থেকে, অপর পক্ষের কাছ থেকে, তখনই আপনার কাছে এটা আসবে যে তাহলে আমি এটা কীভাবে জানতে পারি। তো যদি আপনার জানা থাকে যে এটাকেই মূলত আবিষ্কার বলছে, যে এটা আবিষ্কারের জন্যে আমার 11 আদেশে বা অর্ডার 11-এ বিধিতে আমার নিয়মকানুন বলা আছে, তখন আপনি ওই আপনার প্রশ্নের সাথে কোন বিধিটা মিলে যাচ্ছে সেটা আপনি দেখে পড়ে নিয়ে যদি কোনো ফর্ম নির্ধারিত থাকে সেই ফর্মটা ফিল আপ করে বা ওই অনুযায়ী প্রশ্নমালাটা আপনি দাখিল করতে পারেন। তারপর পরিদর্শন ব্যাপারটা কি, যেমন অনেক ক্ষেত্রে মোকদ্দমার প্রয়োজনে কোনো রেকর্ড দেখার প্রয়োজন হতে পারে বা কোনো দলিল দেখার প্রয়োজন হতে পারে, এবং সেই দলিলের বিবরণটা হয়তো বা বাদীপক্ষ তার আর্জিতে বা প্লেইন্টে উল্লেখ করেছে কোনো দলিল, কিংবা বিবাদী তার জবাবে তার বক্তব্যের সমর্থনে কোনো দলিলের কথা বলেছে, কিংবা সেটার কপিও আদালতে দিয়েছে, অথবা দেয়নি, অথবা কোনো ব্যক্তির হেফাজতে আছে এরকম উল্লেখ করেছে, এখন অপরপক্ষ মনে করছে যে ওই দলিলটা আমার দেখা প্রয়োজন। তো ওইটা ইন্সপেকশন হিসাবে বা ওটা পরিদর্শনের জন্যে আদালতের কাছে অনুমতি চাইলে আদালত সেটা পরিদর্শনের ব্যবস্থা করে দিতে পারেন। কিভাবে করে দিতে পারেন? সাধারণত সাধারণত আইনজীবীর চেম্বারে সেটা দেখার ব্যবস্থা হয় বা নির্দেশ দেওয়া হয়। যদি
যিনি দেখতে চান, পরিদর্শন করতে চান, তিনি ভিন্ন কোনো জায়গার কথা উল্লেখ করেন এবং আদালত যদি মনে করে যে না, এটা মোকদ্দমার জন্য ক্ষতিকর হবে না বা কোনো বিশেষ খরচের ব্যাপার নেই, তখন আদালত তদ্রূপ সিদ্ধান্ত বা আদেশও দিতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে হবে যে এই বিষয়টি সমাধান করতে গিয়ে মোকদ্দমার জটিলতা বেড়ে যাচ্ছে নাকি বাড়ছে না, কিংবা এই ক্ষেত্রে কোনো খরচের ব্যাপার আছে কিনা, এই সকল বিষয় বিবেচনা করে সাধারণত আদালত সিদ্ধান্ত দিয়ে থাকেন। খরচের ব্যাপার থাকলে যার সেই খরচ ব্যয় করা উচিত আদালতের কাছে মনে হয়, বা যিনি এটার সুবিধাটা পাচ্ছেন তাকেই এই খরচের ব্যয় বহন করার জন্যে আদালত সাধারণত নির্দেশ দিতে পারেন। এক্সকিউজ মি। পরিদর্শনের ব্যাপারটা কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক আরেকটু উল্লেখ করি। যেমন সাধারণত অর্থের মোকদ্দমা, হ্যাঁ, সেই অর্থের মোকদ্দমায় যেহেতু সেটাও দেওয়ানি মোকদ্দমা, দেখা যায় যে অনেক হিসাব নিকাশের ব্যাপার থাকে। এক পক্ষ এরকম কিছু জটিল হিসেবের কথা বলল যেটা বা এমন কিছু রেকর্ডের রেফারেন্স দিয়েছে যেগুলো আমার পরিদর্শন করা প্রয়োজন বলে আমি মনে করি, এবং সেটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত থাকে এবং সেটা যেহেতু তার জবাব বা আর্জির সাথে সম্পৃক্ত করার সুযোগ নেই, শুধু রেফারেন্স দেওয়া আছে, তখন সেটা আমি কিভাবে দেখব? আমি তো সেটার কপি পাচ্ছি না। তখন সেটা আমি পরিদর্শনের জন্য আদালতের কাছে অনুমতি চাইব। যেমন ধরেন কোনো একটা অর্থলগ্নি প্রতিষ্ঠান, হ্যাঁ, অর্থের যারা ফাইন্যান্স ইনস্টিটিউশন যেগুলো আছে, কিংবা ব্যাংক মোকদ্দমা করেছে, কোনো একটা লেজার বই বা কোনো একটা রেকর্ড বইয়ের রেফারেন্স দিয়েছে, ওখানে হিসেব আছে, কিংবা একটা ব্যবসায়িক কোম্পানি, বড় একটা কোম্পানি বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্য একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছে, বলেছে যে এই হিসাবগুলো আমার এই রেজিস্টারে আছে। এখন রেজিস্টার বা সংশ্লিষ্ট পাতা হয়তো বা ওই সময় সার্ভ করা আদালতে সম্ভব হয় নাই বা সুযোগ নেই, কিন্তু এই পক্ষ এটা তাহলে কীভাবে দেখবে? তখন পক্ষ ওই প্রশ্নমালায় বলতে পারে, দাখিল করে, যে আমি এই বইগুলো আমি দেখতে চাই বা এই জিনিসগুলো আমি দেখতে চাই, এই রেকর্ডটা আমি দেখতে চাই। তখন আদালত ওইভাবে তাকে এটা পরিদর্শনের ব্যবস্থা করে দিবেন। এই সম্পর্কিত বিধিবিধান এখানে রয়েছে। এখন একজন আইনের ছাত্র হিসেবে বা আমি একজন আইনজীবী হিসেবে যদি সেটা না জানি, বা আমি যখন এরকম একটা ব্যাপার মুখোমুখি হব ব্যাপারের, যে তাহলে এখন এটা আমি কিভাবে জানবো? আমি তো জানি না যে এটা জানার আমার সুযোগ আছে, তাহলে তো আমি মোকদ্দমাটা যথাযথভাবে পরিচালনা করতে পারবো না। তাহলে আইন কিন্তু আমাকে এই 11 আদেশে সেই সুযোগটা দিয়ে রেখেছে যে আমি এটা পরিদর্শনের সুযোগ পেতে পারি। কিংবা আদালত যদি মনে করে যে না, এই রেকর্ডটা পরিদর্শন হয়তো ঝুঁকিপূর্ণ কিংবা ব্যয় সাপেক্ষ কিংবা সময় সাপেক্ষ, তখন ওই পক্ষকে এটাও বলতে পারে যে হলফনামার মাধ্যমে ওই সংশ্লিষ্ট উত্তরগুলো বা ওই যে জায়গাগুলো দেখা ওই প্রশ্নমালা উপস্থাপনকারীর জন্য প্রয়োজন, সেগুলো যেন সে একটা অবিকল নকল প্রস্তুত করে আদালতে হলফনামার সহযোগে দাখিল করে, যেন যিনি দেখতে চেয়েছেন তিনি ওটা দেখতে পারেন। এবং সেই ক্ষেত্রে উনি যদি ওটা দেখে মনে করেন যে না, এটা আমার জন্যে যথেষ্ট নয়, আমি প্রকৃত দলিলটাই দেখতে চাই, তখন সেটা পুনরায় উনি চাইতে পারেন এবং আদালত সেই অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারেন। মুদ্রা কথা হচ্ছে, যে কোনো বিষয় যেটা জানা প্রয়োজন সেটার জন্য প্রশ্ন উত্থাপন করা যেতে পারে, যেটা দেখা প্রয়োজন সেটার জন্য আবেদন করা যেতে পারে, সেটা যে কোনো পক্ষ করতে পারে। তবে চেষ্টা করা হয় ইস্যু গঠনের সাথে সাথে বা ইস্যু গঠনের পূর্বে এই সব বিষয় সমাধান করা। উপরন্তু যদি এরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয় বা এরকম কোনো পরিদর্শনের আবেদন করা হয় যেটা নিষ্পত্তি করার আগে আদালত মনে করে যে কোনো একটা বিচার্য বিষয়ের নিষ্পত্তি হওয়া প্রয়োজন, একটা বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছে, এখন এইটা নিষ্পত্তি না করে যদি এই পরিদর্শনটা সম্পন্ন করা হয় বা এই প্রশ্নমালার উত্তরটা সম্পন্ন করা হয়, তাহলে ওই বিচার্য বিষয়টা কোনোভাবে বিঘ্নিত হতে পারে বা কোনোভাবে ন্যায় বিচারের পরিপন্থী হতে পারে। তখন আদালত প্রয়োজন মনে করলে আগে বিচার্য বিষয়টাকে নিষ্পত্তি করে তখন ওই পরিদর্শন বা প্রশ্নমালা উত্তরের সিদ্ধান্ত দিতে পারেন।
অর্থাৎ বিচার্য বিষয়টা কীভাবে নিষ্পত্তি হতে পারে? সাক্ষ্য প্রমাণ ইত্যাদির মাধ্যমে। তার মানে দাঁড়াচ্ছে অটোমেটিক্যালি এই ব্যাপারটা ইস্যু গঠনের পরে চলে যাচ্ছে বা সাক্ষ্য গ্রহণ ইত্যাদির পরে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ন্যায় বিচারের প্রয়োজনে যে কোনো পর্যায়েও এই প্রশ্নমালা দাখিল করা যেতে পারে বা আদালত প্রশ্নমালার উত্তর প্রদানের সিদ্ধান্ত দিতে পারেন। তো মূলত এই 11 আদেশ বা অর্ডার 11 দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 বা দেওয়ানি কার্যবিধির এই যে আদেশ আছে 11 আদেশ, এটা হচ্ছে এই আবিষ্কার ও পরিদর্শন সম্পর্কিত এবং এটি দেওয়ানি মোকদ্দমার সাথে প্রাসঙ্গিক, তবে খুব বেশি ব্যবহার বা প্রয়োগ এই আদেশটি নেই। কিন্তু যারা দেওয়ানি চর্চা করেন বা দেওয়ানি মোকদ্দমা নিয়ে কাজ করেন তাদের জন্যে এই আদেশটি জেনে রাখা বা এই আদেশের নিয়মগুলো ভালোভাবে পড়া কিংবা প্রয়োজনের ক্ষেত্রে যেন সঠিক জায়গাটা উনি খুঁজে দেখতে পারেন সেই সম্পর্কে একটা ধারণা রাখা প্রয়োজন। কেননা আমরা এর আগের একটি পর্বে বলেছি যে প্রকৃতপক্ষে ভালো আইনজীবী তিনি যিনি জানেন আইনটা কোথায় আছে, আইনটা কি সেটা জানা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই সম্পর্কিত আইনটি কোথায় আছে সেই ব্যাপারটি জানা। কাজেই আমরা আজকে জানলাম যে প্রতিপক্ষের যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা বা যে কোনো দলিল দেখতে চাওয়ার জন্য আবেদন করার সুযোগ রয়েছে এবং এই সংক্রান্ত বিধিবিধান রয়েছে দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 11-তে। তো এতক্ষণ সময় নিয়ে যারা আমার এই আলোচনা শুনেছেন বা দেখেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।